তিস্তা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলছিলেন যে আমরা কতটুকু পানি পাবো সেটা আমাদের জানা দরকার, এবং এর আগেও আমরা দেখেছি সে 2011 সালে যেটা প্রায় সমাধান হয়ে গিয়েছিল তিস্তা ইস্যু, তিস্তার পানি বন্টন নিয়ে, কিন্তু সেটি এরপরও প্রায় 13 বছর ধরে ঝুলে আছে। এখন ভারতের সাথে যে সম্পর্ক বাংলাদেশে চলছে তাতে এই তিস্তা ইস্যুর আশু কোনো সমাধান সম্ভব? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার সাথে বা তার মধ্য দিয়ে ভারতের সাথে যে অভিন্ন নদীগুলো নিয়ে যে অমীমাংসিত বিষয় রয়েছে, এটা সম্ভব হবে বলে আমি মনে করি না। খুব সিরিয়াস, বাংলাদেশের পক্ষ থেকে সিরিয়াসলি কথাটা জানানো হয়েছে যে আন্তর্জাতিক আইন সম্মতভাবে আইন মেনে চলেই আমাদের ন্যায্য হিস্সা আমাদেরকে দিতে হবে। আমাদেরকে বলো তোমাদের স্টাডিগুলো, রিপোর্টগুলো কি। মমতার আপত্তিকে উপেক্ষা করে তিস্তার সমস্যা সমাধান সম্ভব নয়, কারণ 2011 সালে এটি হয়ে যেত, কিন্তু মমতাই আপত্তি জানিয়েছিল, তিনি বাংলাদেশে তখন আসেননি। আমরা চাইলেই কিন্তু ভারতকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবো না। না, ভারত আমার প্রতিবেশী, থাকবে, আছে এবং অনন্তকাল থাকবে যতদিন আমরা আছি। তিস্তা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলছিলেন যে আমরা কতটুকু পানি পাবো সেটা আমাদের জানা দরকার, এবং এর আগেও আমরা দেখেছি সে 2011 সালে যেটা প্রায় সমাধান হয়ে গিয়েছিল তিস্তা ইস্যু, তিস্তার পানি বন্টন নিয়ে, কিন্তু সেটি এরপরও প্রায় 13 বছর ধরে ঝুলে আছে। যতবারই দ্বিপাক্ষিক সফর হয়, বিশেষ করে তথ্য বিনিময় হয়, ততবারই কিন্তু তিস্তার বিষয়টি উঠে আসে, কিন্তু এটি তিস্তা একটা দুঃখের নাম হয়ে আছে, অমীমাংসিত ইস্যু হয়ে আছে। প্রধান উপদেষ্টা এটি নিয়ে কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় এখন ভারতের সাথে যে সম্পর্ক বাংলাদেশে চলছে তাতে এই তিস্তা ইস্যুর আশু কোনো সমাধান সম্ভব? এক কথায় উত্তর দিলে, আমি বিশ্বাস করি না যে ভারতের সাথে এই মুহূর্তে আমাদের যে সম্পর্ক রয়েছে, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার সাথে বা তার মধ্য দিয়ে ভারতের সাথে যে অভিন্ন নদীগুলো নিয়ে যে অমীমাংসিত বিষয় রয়েছে, এটা সম্ভব হবে বলে আমি মনে করি না। তবে আশার বিষয় হচ্ছে যেই টোনে কথা বলছে বর্তমান সরকার প্রধান, তাতে করে মনে হচ্ছে কিছুটা অগ্রগতি, যে খুব সিরিয়াস, বাংলাদেশের পক্ষ থেকে সিরিয়াসলি কথাটা জানানো হয়েছে যে আন্তর্জাতিক আইন সম্মতভাবে আইন মেনে চলেই আমাদের ন্যায্য হিস্সা আমাদেরকে দিতে হবে। আমাদেরকে বলো তোমাদের স্টাডিগুলো, রিপোর্টগুলো কি। সে বিষয়ে এই অভিন্ন নদীর পানির উপযুক্ত হিস্সা না পাওয়াতে, এমনকি যে ধারণাও পাওয়া যায় না কোন সময়, কোন মৌসুমে, কোন সময় আমরা কতটুকু পানি পাবো, তার ফলে আমাদের এই বাতিল অঞ্চলের দেশ হিসেবে আমাদের প্ল্যানিং এর ক্ষেত্রে কোনো রকম স্থিরতা বা নিশ্চয়তা থাকে না। এই বিষয়টা ভারতকে জানিয়েছে অন্যান্য অনেকগুলো প্রসঙ্গের সাথে যখন আলোচনা হচ্ছিল সেটা পিডিআইয়ের সাথে। কিন্তু যে জিনিসটা আমি বলবো, এর বাইরেও ভারতের সাথে একটা বর্তমান যে সরকার এবং বাইরে, ভারত এবং বাংলাদেশের বাইরে থেকে যারা এই অঞ্চলের রাজনীতি নিয়ে কথা বলেন, তারা হয়তো ভাবছেন যে একটা বড় ধরনের বৈরিতার থাকবে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের। সেই বৈরিতাটা আমরা না দেখে আমরা বরঞ্চ একটু দেখছি যে ওপেনিং দ্য উইন্ডো, দুই পক্ষের ভিতরে একটু উচ্চ পর্যায়ের আলোচনার একটা, আমি দেখছি যে যে বাতাসটা একদম খারাপ হওয়ার কথা ছিল সেটা হয়নি। যেমন করে এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে ধরে আমাদের এখানে দিয়ে দিতে হবে, এরকম কথা কিন্তু বলেননি। এমনকি ভারতও সেই বিষয়ে দেয়নি, কিন্তু এর পরবর্তীতে আরো কথা আসবে, হয়তো আপনার আলোচনায় উঠে আসবে, তাদের সেনা প্রধানকে, মানে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, অবজার্ভ করার জন্য বলেছে। সেই কথাগুলো আমরা বলবো পরে। কিন্তু আমি মনে করি it is a good sign between two governments in the neighboring country, bordering country. They have started talking about their bilateral interest. তো যার ফলে এটা একটা ভালো উদ্যোগ, আমি পজিটিভলি দেখছি। তবে আমি মনে করি না যে আমি একটু হাসান ফেরদৌস ভাই আপনার কাছ থেকে জানবো, কারণ এর আগে যতজন কূটনীতিকদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু স্পষ্ট করে, বাংলাদেশি কূটনীতিক জানিয়েছিলেন যে মমতার আপত্তিকে উপেক্ষা করে তিস্তার সমস্যা সমাধান সম্ভব নয়, কারণ 2011 সালে এটি হয়ে যেত, কিন্তু মমতাই আপত্তি জানিয়েছিল, তিনি বাংলাদেশে তখন আসেননি প্রণব মুখার্জির সাথে। কিন্তু মূল যে বিষয়টি আসছে সেটি হলো যে কূটনীতিকরা জানেন, আপনি আমিও হয়তো অনেক কিছু জানি, ডক্টর মোহাম্মদ ইউনূসও নিঃসন্দেহে জানেন, জানার পরও তিনি
তিস্তা ইস্যুটি তুলেছেন এবং একই সাথে যে প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছে, রাজনাথ সিং যখন ভারতীয় কমান্ডারদেরকে এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলেন, সেই সব জায়গায় গিয়ে এই তিস্তার সমস্যার কথাটা বলা ডক্টর ইউনূসের কি কোনো কৌশল কিনা যে তিনিও চাপে রাখতে চান ভারতকে কোনো ইস্যুতে? এই প্রশ্নের জবাব দিতে হলে আমাদেরকে কনটেক্সটটা জানতে হবে, ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, কোন পরিপ্রেক্ষিতে ইউনূস সাহেব আজকে এই কথা বলছেন। Right. বাংলাদেশে একটা বড় পরিবর্তন ঘটে গেছে। বাংলাদেশে যেই সরকারকে গত 15 বছর, 20 বছর, 30 বছর ধরে ভারত লালন পালন করেছে, ঠিক স্বৈরাচার তার পতন হয়েছে। ভারত শেখ হাসিনার জন্য বিপুল পরিমাণ অর্থ, সম্মান, শক্তি ইনভেস্ট করেছে। তাদের ইনভেস্টে জলে গেল, সে এখন ভারতে আশ্রয় নিয়েছে। ফলে ভারত এই মুহূর্তে তার ক্ষতিটা ফিল করছে। আমার একটা বড় ক্ষতি হয়ে গেল, আমার এত বড় একটা পুঁজি ছিল, এত বড় ইনভেস্টমেন্ট ছিল, গেল। ফলে যাই কিছু বলি না কেন আমরা এখন কোনো কিছু তার কানে ঢুকবে না, এটা একটা। 2 নম্বর, বাংলাদেশ ভারত ইস্যু নিয়ে কিন্তু আমাদের দেশে এবং ভারতে প্রবল রকম একে অপরের বিরুদ্ধে কথা চলছে। অ্যান্টাই ভারত, অ্যান্টাই বাংলাদেশ ক্যাম্পেইন চলছে দুপক্ষেই, এবং দুপক্ষেই কিন্তু দায়িত্বশীল মহলে এটাকে ইন্ধন দেওয়া হচ্ছে। ভারতে দেখেছি আমরা সরকারি লোকজন এবং আমাদের দেশেও একাধিক উপদেষ্টা এমন সব মন্তব্য করেছেন যা আমার চোখে অত্যন্ত অকূটনৈতিক সুলভ। জি। আমি ভারতের কথা ছেড়ে দিই, ভারত ভারতে ভাববে, আমি আমার কথা ভাবি। হুম হুম। আমরা চাইলেই কিন্তু ভারতকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবো না। না। ভারত আমার প্রতিবেশী, থাকবে, আছে এবং অনন্তকাল থাকবে যতদিন আমরা আছি, তাই তো? Right. ফলে আমাদেরকে ভারতের সঙ্গে অ্যাকোমোডেশন অ্যাচিভ করতে হবে। পাশাপাশি কিভাবে থাকবো আমরা, পাশাপাশি এটাও সত্যি কথা যে ভারত অনেক আমাদের চেয়ে বড় এবং অনেক শক্তিশালী, অনেক ধনী দেশও বটে আমাদের চাইতে। নানাভাবে আমরা ভারতের উপরে ডিপেন্ডেন্ট। যেমন ধরে পানি, আমরা তো নিচু দেশ, আমরা তো ভাটির দেশ, পানি আসে ওখান থেকে গড়িয়ে গড়িয়ে। যদি ভারত বৈরী একটা অবস্থান গ্রহণ করে এবং আমাদেরকে পানি না দেয়, ভারত নানাভাবে সব কিছু করতে পারে। আমরা যাবো জাতিসংঘে, বলবো আন্তর্জাতিক আইন আছে, এই আছে সে আছে, কিন্তু এই আইন ইমপ্লিমেন্ট করার কোনো মেকানিজম কিন্তু নেই। যদি আগামীকাল আন্তর্জাতিক রিভার ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয় যে ভারতকে পানি দিতে হবে, ওরা বলে দিল, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবে কি? এটা বাস্তবায়িত করবে কি? বাস্তবায়িত করার একটাই পথ, তা হচ্ছে যে ভারতের সঙ্গে মৈত্রী সম্পর্ক অর্জন করা। আমার মনে হয় এটা বেশি জরুরি দুপক্ষ থেকে। ভারত আমাদেরকে ইগনোর করতে পারে, আমি বলছি আমরা পারি না। আমি জানি আমার কথাটা খুব জনপ্রিয় হবে না, কারণ বাংলাদেশের ভেতরে এখন ভারতকে পারলে উড়িয়ে দিই আমরা। স্লোগান হচ্ছে, আমি দেখেছি, আমি টেলিভিশনে ভিডিও দেখেছি, আমরা দিল্লি যাব, দিল্লিতে পতাকা ওড়াবো। এই জাতীয় বক্তব্য মোটেই লাভজনক নয়। অর্থাৎ জনপ্রিয় বক্তব্যের দিকে যাওয়া হচ্ছে, বাস্তবসম্মত বক্তব্যের চেয়ে। এবং এটা ক্রুদ্ধ এবং বৈরী মনোভাব, যা কিনা আমাদের জন্য কন্ডিউসিভ না। কেমন? এটা একটা ব্যাপার। ইউনূস সাহেব যেটা বলেছেন খুব ভালো বলেছেন, বুদ্ধিমানের কথা কি বলেছেন তিনি? আসো কথা বলি। তাকে প্রশ্ন করছেন, আপনি কি চাপ প্রয়োগ করছেন, প্রেশারের কথা বলছেন? না, প্রেশারের কথা বলছি না আমি, না, লেটস ডিসকাস। এই একটি কথা তিনি খুব বুদ্ধিমানের বলেছেন। উনি বলছেন, আমি যাচ্ছি নিউ ইয়র্কে জাতিসংঘে, মোদী সাহেব আসছেন, আমি চেষ্টা করব তার সাথে কথা বলবার জন্য। কতটা বিনয়ের সঙ্গে তিনি বলছেন। তিনি বলছেন না আমি কথা বলবো, আমি চেষ্টা করব কথা বলার। আমার খুব ভালো লেগেছে তার কথা। তার আগের কথা আমার মোটেই ভালো লাগেনি। তিনি প্যারিসে বসে যে মন্তব্য করেছিলেন ভারত সম্বন্ধে, দ্যাট ওয়াজ নট ভেরি ওয়াইজ। তিনি সেখানে বলেছেন যে আমরা যদি অশান্ত হই, সেভেন সিস্টার্স অশান্ত হয়ে পড়বে। দ্যাট ওয়াজ নট ভেরি ওয়াইজ। এটাকে ভারত অ্যাজ এ থ্রেট মনে করেছে। এবং আমি দেখেছি বাংলাদেশের আমাদের বর্তমান সরকারের একজন বা দুজন সমন্বয়ক এমন মন্তব্য করেছেন যা কিনা বৈরী সুলভ একটা মনোভাব প্রকাশ করে। এটা উইল নট হেল্প, এটা আমাদেরকে সাহায্য করবে না। সাহায্য করবে কাকে জানেন? যদি আমি এবং ভারত একে অপরের সঙ্গে লড়াই যুক্ত হয়ে পড়ি, সাহায্য করে পাকিস্তানকে। পাকিস্তান ইতিমধ্যে নানা রকম বন্দি ফকি তারা আসছে, তারা বাংলাদেশের সঙ্গে দেখেছেন নিশ্চয়ই, ভিসা লাগবে না তুলে দিয়েছে। নানাভাবেই চেষ্টা করছে আমাদের সঙ্গে কাছে আসতে। কাছে আসার শর্তটা কি? ভারতকে দূরে ঠেলে দেয়া। ফলে এই চক্রান্ত থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা যেন খুব কনসিয়াস থাকি যে যদি ভারতকে আমরা শত্রু বানাই, তা আমার জন্য লাভজনক হবে না। আপনার বক্তব্যটা অনেকটা পরিষ্কার, কিন্তু আমি একটা ছোট্ট করে প্রশ্ন করবো আপনার কাছে। সেটা হলো, ভারত তো দুঃখে আছে, আপনি বলছিলেন যে তাদের বিনিয়োগটা নষ্ট হয়ে গেছে। তো
বন্ধুত্ব তো আসলে একপাক্ষিক হয় না, আপনার সাথে Correct. বন্ধুত্ব করতে হলে আপনাকে এগিয়ে Correct. আসতে হবে। Correct. আপনার কাছে কি Correct. মনে হয় যে ভারত সেই জায়গায় এগিয়ে আসবে কিনা? আর দ্বিতীয় যে প্রসঙ্গ আপনি অবতারণা করেছেন, পাকিস্তানকে দূরে ঠেলে, পাকিস্তান দূরে ছিল কিন্তু আমরা যেহেতু পররাষ্ট্রনীতি বাংলাদেশে বলছিল সবার সাথে বন্ধুত্ব, ৭১-এর বিষয়ে অমীমাংসিত আছে এখনো, সেই বিষয়টা সমাধান করে কি পাকিস্তানকে সাথে নিয়ে আমরা ভারতকে সাথে নিয়ে এগোনো কখনোই উচিত? পাকিস্তানের প্রতি সমমনা প্রদর্শন করিনি। যেমন ধরো যে স্যারকে ইনভাইট করেছে আমাদেরকে, আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি সেটা যাননি। স্যার মোদিও যাননি, তাকে হ্যাঁ। শক্তিশালী করা হয়েছে। কেমন? তার মানে আমাদের সঙ্গে পাকিস্তানের একটা প্রকাশ্য বৈরী সম্পর্ক ছিল, যা সরকার পলিটিক্যালি জিয়ে রেখেছিল। কেমন? এবং এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, ভারতের সঙ্গে বৈরিতার সুযোগ নিয়ে পাকিস্তান চেষ্টা করছে কাছে আসবার জন্য। তুমি যে প্রশ্ন করেছো জি। ভারত কি হাতটা বাড়াবে, ভারত কখনো হাতটা বাড়ায় না। ভারত, এটা একটা অদ্ভুত ব্যাপার, ভারতের কোনো প্রতিবেশী ভারত প্রতি সুখী না, সন্তুষ্ট না। নেপাল না, ভুটান না, শ্রীলঙ্কা না, ছোট মালদ্বীপও না, আমরাও না। আমরা নানা কারণে অসন্তুষ্ট, কিন্তু আমি এর আগে বললাম হুম হুম। ভারত আমাদের প্রয়োজন আছে। ভারত আমাদের ছাড়াও থাকতে পারবে, আমরা ভারত ছাড়া থাকতে পারবো না। ছোট্ট এক্সাম্পল, পানিটা তো ওদের কাছ থেকে আসতে হবে, ফলে ওদেরকে কনভিন্স করাতে হবে। কিভাবে করব আমরা? যুদ্ধ করে? জাতিসংঘে যে মিটিং করে? না, কূটনীতি দিয়ে। কূটনীতি ডিমান্ড করে কি অ্যাটলিস্ট আমি আমার পক্ষ থেকে বিনয়টা দেখাবো, আমি অ্যাগ্রেসিভ হব না, যাতে করে ভারত আগ্রহী হয়। ভারতের ইতিহাসে একমাত্র একজন আইকে গুজরাল সাহেব একমাত্র যে সবাইকে হাত বাড়িয়েছিল। উনি বলেছিলেন যে তুমি হাত বাড়াও বা না বাড়াও, আমি হাতটা বাড়াবো। একমাত্র প্রধানমন্ত্রী, আর কোন প্রধানমন্ত্রী তার প্রতিবেশীর প্রতি হাতটা বাড়ায়নি। ভারতের মধ্যে একটা উচ্চ না কুচু ব্যাপার আছে, এক ধরনের অ্যাগ্রেসিভ একটা ব্যাপার আছে। আমি বেটার, আমি স্ট্রঙ্গার, আমি রিচার, পৃথিবীর 6 নম্বর বৃহত্তম ইকোনমি আমার। ফলে ভারত ইটস এ রিয়ালিটি। আমার পছন্দ নয়, ভালো লাগছে না আমার। ভারত এটা এমন করবে কেন? আমি কেন নতজানু হব? আমি নতজানু হতে বলছি না, আমি শুধু বলছি আমরা প্র্যাগম্যাটিক হই, আমরা যেন বাস্তব সম্মত হই, তাহলেই একমাত্র আমাদের পক্ষে সম্ভব। আর তুমি যেন তিস্তার কথা বললে, ইয়েস, মমতাকে ইগনোর করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আটকে দিল একটা চুক্তি, রেডি, সাইন করা হবে। মোদি ঢাকায় আসছেন, সাইন করা হলো না একমাত্র এক মুখ্যমন্ত্রীর জন্য। ফলে ভারত এটা কি করে হয়? ভারত তার কারণে ভারতের মধ্যে একটা বেসিক গণতান্ত্রিক স্ট্রাকচার আছে, ফেডারেল স্ট্রাকচার। সেখানে একটা প্রভিন্সিয়াল গভর্নরেরও, চিফ মিনিস্টারেরও অনেক কথা বলার আছে এবং তিনি বলেন, যেটা আমাদের পক্ষে বোঝা অন্যরা হয়তো বলতে পারে না, কারণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এতটা শক্তিশালী না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।